হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ এই টপিকটার মক টেস্ট আলোচনা করব। আপনারা কোশ্চেনের সাথে সাথে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কত স্কোর আসছে সেটা আলোচনা করবেন। তো স্মার্ট লার্নিং থেকে প্রত্যেক দিন ক্লাস এবং প্রত্যেক দিন মক টেস্ট টপিক ওয়াইজ ছোটো ছোটো মাইক্রো টপিক ওয়াইজ মক টেস্টের যে আয়োজন করা হয়েছে, এটা তার প্রথম যে মক টেস্ট সেটা আমি এখানে উপস্থাপন করছি। আমি উত্তরগুলো বলার সাথে সাথে তার যে গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন সেগুলো নিয়েও আলোচনা করব। তো 25টা কোয়েশ্চেন আছে এখানে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলকে কে ই বুলেন কোন কোন উপস্তরে ভাগ করেছেন। কেন্দ্রমণ্ডলকে বুলেন কোন কোন উপস্তরে ভাগ করেছেন। ইএফজি বিভিন্ন রকম এখানে আছে, এই ডি পি কিউ আর। তো সঠিক উত্তরটা হচ্ছে ই এফ এবং জি। তো কেন্দ্রমণ্ডলকে আমরা জানি বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল এই দুটো ভাগে আমরা মূলত ভাগ করে থাকি, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলটা কঠিন এবং বহিঃকেন্দ্রমণ্ডলটাকে তরল ধরা হয়, এবং এখানের যে এটাকে নিফে বলা হয়, নিকেল এবং লোহা থাকে, এখানের চলনের কারণেই কিন্তু পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ ঊর্ধ্ব যে কেন্দ্রমণ্ডল সেটাতে, বহিঃকেন্দ্রমণ্ডল সেটাতে। এখন এইটাকে কে ই বুলেন কী করলেন, তিনটে ভাগে ভাগ করলেন। উপরের অংশটা ই, এই জায়গাটা এফ, এটা একটা জোন হিসেবে উনি দেখাচ্ছেন, এফ, এবং তার নিচে হচ্ছে জি। এইটা, এই লেয়ারিংটা কে ই বুলেন তিনি করেছিলেন, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ভূভ্যন্তরে 410 থেকে 670 কিলোমিটার গভীরতাতে কোন স্তর রয়েছে। তো আমরা জানি এই স্তরটা কিন্তু গুরুমণ্ডলের মধ্যে পড়ছে, এবং স্পেসিফিক্যালি এই এলাকাটা থেকে একটা নাম দেওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে গলিৎসাইন স্তর। 410 থেকে 670, এটা হচ্ছে গলিৎসাইন স্তর, মনে রাখবেন এটা। অ্যাস্থেনোস্ফিয়ার, এই স্তরটা কে আবিষ্কার করেছিলেন? অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা কে আবিষ্কার করেছিলেন? অপশানগুলো হচ্ছে ব্যারেল, লেম্যান, রিটার নাকি গুটেনবার্গ। তো অ্যাস্থেনোস্ফিয়ার এটা কিন্তু যে ব্যারেল আবিষ্কার করছেন 1914 নাগাদ, তিনি প্রথম অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটা ব্যবহার করছেন, যার মানে হচ্ছে দুর্বল বা ভঙ্গুর স্তর। তো আউটার ম্যান্টেল বা গুরুমণ্ডলের উপরের স্তরে 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটারের মধ্যে এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা কিন্তু রয়েছে, যার উপরে পাতগুলো, লিথোস্ফিয়ারের যে পাত, সেই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে যার উপরে। নেক্সট, মহাসাগরীয় অংশ যে শিলা দ্বারা গঠিত। খুব সহজ ডাইরেক্ট একটা কোয়েশ্চেন। মহাসাগরীয় অংশ আমরা জানি এটা ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। মহাদেশীয় অংশ গ্রানাইট এবং মহাসাগরীয় অংশ ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। রেপিত্তি বিযুক্তির অন্য নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। রেপিত্তি বিযুক্তি, রেপিত্তি বিযুক্তির আর একটা নাম হচ্ছে 660 কিলোমিটার বিযুক্তি রেখা। 660 কিলোমিটার বিযুক্তি রেখা, কারণ এই রেপিত্তি বিযুক্তি আমরা জানি গুরুমণ্ডলের ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে রেপিত্তি বিযুক্তি। ক্রোফেসীমা এবং নিফেসীমার মধ্যে রয়েছে রেপিত্তি বিযুক্তি, এবং সেটা রয়েছে 660 কিলোমিটার গভীরতাতে। ভূপৃষ্ঠ থেকে 660 কিলোমিটারে রেপিত্তি বিযুক্তি রয়েছে বলে এর আর একটা নাম হচ্ছে 660 কিলোমিটার বিযুক্তি রেখা। নেক্সট কোয়েশ্চেন, বুলেন বিযুক্তি রেখা। বুলেন বিযুক্তি রেখা কাকে বলে? কনরাড, মোহ, রেপিটি নাকি লেম্যান? তো অর্থাৎ বুলেন বিযুক্তি রেখা কোন বিযুক্তি রেখার আর একটা নাম? তো লেম্যান বিযুক্তি রেখাকে কিন্তু বলা হয় বুলেন বিযুক্তি রেখা। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আই লেম্যান, তার নামানুসারে লেম্যান বিযুক্তিটাকে নাম দেওয়া হয়েছিল, এবং এটা 5155 কিলোমিটার গভীরতাতে এই লেয়ারটা দেখতে পাওয়া যায়, এই বিযুক্তি রেখাটা দেখতে পাওয়া যায়, যেখানে পি তরঙ্গের গতিবেগটা বেড়ে যায়। তো সেটার আর একটা নাম হচ্ছে বুলেন বিযুক্তি রেখা। তারপরে শিয়াল এবং সীমা এর মধ্যবর্তী যে বিযুক্তি তল, শিয়াল সীমার মধ্যে যে বিযুক্তি তল, সেটা হচ্ছে কনরাড বিযুক্তি। আমরা জানি কনরাড বিযুক্তি, ভি কনরাড, তার নামানুসারেই কনরাড বিযুক্তি নামটা দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার নিচে, মহাদেশের নিচে 15 থেকে 20 কিলোমিটার নিচে কনরাড বিযুক্তি অবস্থান করছে। নেক্সট,
সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? তো সেন্টার থেকে বা কেন্দ্র থেকে সেন্ট্রোস্ফিয়ার নামটা এসছে, এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, কেন্দ্রমণ্ডল সঠিক উত্তর। ভূঅভ্যন্তর সম্পর্কে তথ্যের পরোক্ষ উৎসগুলো কোনগুলো? পরোক্ষ উৎস অর্থাৎ ভূঅভ্যন্তর সংক্রান্ত যে তথ্য আমরা জানতে পারছি, এর উৎস কোনগুলো? এর উৎস দুটো হয়, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট কোনগুলো, সেগুলো কি? তো পৃথিবীর ঘনত্ব, ভূমধ্যরের উষ্ণতা, ভূমধ্যরের চাপ, ভূকম্পীয় তরঙ্গ, এরকম বিভিন্ন উৎস আমরা বলতে পারি। তো পরোক্ষ উৎস যেটা সঠিক সেটা হচ্ছে অপশান এ, প্রথমেরটাই সঠিক। ঘনত্ব, উষ্ণতা, চাপ, ভূকম্পীয় তরঙ্গ, এগুলো পরোক্ষ উৎস। তাহলে প্রত্যক্ষ উৎস কোনগুলো? আগ্নেয়গিরি, ভূপৃষ্ঠের শিলা, মাইন, ড্রিল, অর্থাৎ ডাইরেক্ট যেগুলো মানুষ দেখেছে, প্রবেশ করতে পেরেছে, সেইগুলো সব প্রত্যক্ষ উৎস, এবং পরোক্ষ উৎসগুলো হচ্ছে এইগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ভূঅভ্যন্তরে কোন স্তরটা স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল? গতিবেগ কোন জায়গাটাতে কমে যায়? তো এর মধ্যে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল, এর মধ্যে সবথেকে ঘনত্ব কম হচ্ছে বহিঃগুরুমণ্ডলের, এবং যেখানে ঘনত্ব কম সেখানে কিন্তু গতিবেগও কমে যায়। পিতরঙ্গ, স্তরঙ্গ, গতিবেগ কমে যায়। স্তরঙ্গ তো কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে যেতেই পারে না। তো যাই হোক, কম গতিবেগ বা স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল হচ্ছে বহিঃগুরুমণ্ডল। নেক্সট, ভূঅভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাপেক্ষে তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে থাকে, কারণ কি? গভীরতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাওয়ার কি কারণ? তো এর কারণ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের কেন্দ্রীভবন ব্যাপক হারে বাড়ার কারণ জিজ্ঞেস করছে। নর্মালি তাপমাত্রা তো বাড়তে থাকে, চাপ, তাপের একটা কারণ তো থাকেই, কিন্তু মূল কারণ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের কেন্দ্রীভবন, যে কারণে প্লিউম প্রবাহ, পরিচলন স্রোতের শুরু হয় এই কারণে। নেক্সট, ডাইরেক্ট কোয়েশ্চেন, ইনফরমেশন দেওয়া হয়েছে ভূত্বকের ঘনত্ব কত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা লেয়ারের গড় ঘনত্ব কত সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কত ঘনত্ব। তো এখানে যেটা সব থেকে অ্যাকিউরেট সেটা হচ্ছে 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নেক্সট, ভূত্বকের প্রধান উপাদান কোনগুলো? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভূত্বকের প্রধান উপাদান তো আমরা জানি সিলিকা থাকে, অ্যালুমিনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যেটা শিয়াল এবং সীমা। তো এখান থেকেই প্রশ্নটা তৈরি হচ্ছে, অর্থাৎ শিয়াল, সিলিকা, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ভূত্বকের বা আর্থ ক্রাস্টের বা শিলামণ্ডলের প্রধান উপাদান, যেটা শিয়াল সীমার মধ্যে রয়েছে। মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক কি জাতীয় শিলা দিয়ে তৈরি? আমরা জানি সামুদ্রিক ভূত্বক ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। কোন সূত্রটা ভূমিকম্পের তরঙ্গের দ্বারা পৃথিবীর অভ্যন্তরভাগের বিন্যাস বর্ণনা করতে কাজে লাগে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গ, পিএস, এই সমস্ত তরঙ্গ দিয়েই আমরা ভূঅভ্যন্তর সম্পর্কে ডিটেলে তথ্য জানতে পেরেছি, বা ডিসকন্টিনিউটি যেগুলো সেগুলো জানতে পেরেছি। তো সেটা কিন্তু স্নেলের সূত্রের মাধ্যমে আমরা জেনেছি। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, যার মাধ্যমে আমরা এটা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন, আর্থার হোমস খুব গুরুত্বপূর্ণ একজন ভূবিজ্ঞানী। উনি ভূঅভ্যন্তরভাগকে কতগুলো ভাগে ভাগ করেছেন? আর্থার হোমসের পরিচলন স্রোতের মতবাদটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং তিনি যখন ভূঅভ্যন্তরে লেয়ারিং করেছেন উনি কিন্তু মাত্র দুটো লেয়ারের কথা বলেছেন। একটা হচ্ছে ক্রাস্ট বা ভূত্বক, আর একটা হচ্ছে অন্তঃস্তর বা সাবস্ট্র্যাটাম। এই দুটো ভাগ আর্থার হোমস করেছেন। নেক্সট, খুব ইজি কোয়েশ্চেন, মোহরভিষিক বিযুক্তির অবস্থানটা কোথায়? মোহরভিষিক বিযুক্তির অবস্থান ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে মোহরভিষিক বিযুক্তি পড়ছে। মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার গভীরতা সমুদ্র তলে মহাদেশে 35 কিলোমিটারের মধ্যে মোহরভিষিক বিযুক্তি পাওয়া যায়। নেক্সট, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা ঠিক কোনটা ভুল এখানে বলতে হবে। 1925 সালে ভিক্টর কনরাড শিয়াল সীমার মধ্যে বিযুক্তি তল আবিষ্কার করেছিলেন, যেটা কনরাড বিযুক্তি বলা হয়, 1925-এ করেছিলেন। এটা কিন্তু একটা
সঠিক স্টেটমেন্ট। 1930 সালে বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মধ্যে বিজ্ঞানী রেপিটি একটা বিযুক্তি তল আবিষ্কার করেছেন। বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মধ্যে রেপিটটি বিযুক্তি আমরা জানি ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে, সেটা 1930-এ আবিষ্কার হয়। এটা 700 কিলোমিটার গভীরতাতে রেপিটটি বিযুক্তি রয়েছে। 1930-এ লেম্যান বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে বিযুক্তি তলটা আবিষ্কার করেছেন 1930 সালে, লেম্যান বিযুক্তি। তো এটাও সঠিক। নেক্সট, গুটেনবার্গ 1930 সালে অন্তঃগুরুমণ্ডল বহিঃগুরুমণ্ডল একটা বিযুক্তি তল আবিষ্কার করেন। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 সঠিক, 4 হচ্ছে ভুল। তো এরকম বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া হবে, কোনটা ঠিক কোনটা ভুল আমাদেরকে নির্বাচন করতে হবে। নেক্সট, পৃথিবীর কেন্দ্র দিয়ে বিভিন্ন মতবাদে বলা হয়েছিল, তো কোনটা ঠিক কোনটা ভুল এখানে আবারও দেওয়া হয়েছে। গ্রহকণিকা মতবাদ অনুসারে পৃথিবীর কেন্দ্র কঠিন, এটা কিন্তু ঠিক গ্রহকণিকা মতবাদ অনুসারে। জোয়ারি মতবাদ অনুসারে আবার পৃথিবীর কেন্দ্র হচ্ছে তরল, এটাও ঠিক। নিহারিকা মতবাদ অনুসারে পৃথিবীর কেন্দ্র তরল, এটাও ঠিক। জিওপিটস এবং রিটারের মতে পৃথিবীর কেন্দ্র হচ্ছে কঠিন, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 সঠিক, 4 হচ্ছে ভুল। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মোহ বিযুক্তির অপর নাম কি? এটা খুব গুরুত্বপূর্ণ। মোহ বিযুক্তির অপর নাম হচ্ছে বিযুক্তি এম, বিযুক্তি এম। নেক্সট, স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কি রয়েছে? অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে আমরা জানি লেম্যান বিযুক্তি, অর্থাৎ এ হচ্ছে 3, এ হচ্ছে 3, অর্থাৎ এখানে থেকে উত্তর যদিও পাওয়া যাচ্ছে, আমরা পরগুলো দেখব। বি হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মধ্যে কি রয়েছে? গুটেনবার্গ রয়েছে। অন্তঃগুরুমণ্ডল বহিঃগুরুমণ্ডল এর মধ্যে কি রয়েছে? রেপিত্তি রয়েছে, শিয়াল সীমার মধ্যে রয়েছে কনরাড। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এটা বি হবে। নেক্সট, বিভিন্ন লেয়ারগুলো বলা হয়েছে। গলিত শাহী স্তর আমরা একটু আগেই দেখলাম, গলিত শাহী স্তর হচ্ছে 410 থেকে 670 পর্যন্ত। ইউ স্তর বলতে মোটামুটি অ্যাস্থেনোস্ফিয়ারকে বোঝায়। এম স্তর বলতে গুরুমণ্ডল ম্যান্টেলকে এম বলা হয়। এবং ডি স্তর, এটা খুব গুরুত্বপূর্ণ, ডি স্তর, ডি স্তর হচ্ছে 2700 থেকে মোটামুটি 2900 মধ্যে কার যে অংশ, সেখানে ভূকম্পে তরঙ্গের গতিবেগটা দেখতে পাওয়া যায়। এটাকে বুলেন, বুলেন এটাকে ডি স্তর বলেছেন। এটা বুলেনের যে আমরা কেন্দ্রমণ্ডলের ডিভিশন দেখলাম, সেটাও বুলেন কিন্তু ডি স্তরের কথা বলেছেন। অর্থাৎ এখানে এটা একটা ড্যাশ হবে 2700 থেকে 2900 মধ্যে, এটা কিন্তু ডি স্তর। অর্থাৎ 1 হচ্ছে 4 আর ডি হচ্ছে 1, অর্থাৎ প্রথমেরটাই এখানে সঠিক উত্তর, বাকিগুলো আমরা দেখব। এখানে যেটা ইউ স্তর রয়েছে, ইউ স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে 7700 থেকে, সরি এটা এম হবে, সি 2 হবে, ইউ হচ্ছে 3, সি 2, ইউ হচ্ছে, এটা হচ্ছে 3, অর্থাৎ বি 3, সি 2। এখানে একটু মিস্টেক রয়েছে, এখানে বি 3 হবে, সি 2 হবে। এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, বিবৃতি এবং কারণ, এরকম ধরনেরও আমরা এমসিকিউ দেখব। প্রতিবেশী গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে প্রতিনিয়ত দূরে সরেছে। আমরা জানি বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্বের প্রসারণ হচ্ছে, গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এটা অবশ্যই কিন্তু সঠিক। পৃথিবী থেকে গ্যালাক্সিগুলো বহির্মুখী অপসারণ, পৃথিবী থেকে দূরত্ব বাড়ছে, তার সমানুপাতিক এটা। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর সঠিক স্টেটমেন্ট, যে এটা কারণেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। এবং এই দূরত্বের সমানুপাতিক হারে সরে যাচ্ছে বলেই আমরা বলতে পারি এর সঠিক কারণ হচ্ছে আর। এর দূরে সরে যাচ্ছে এবং সমানুপাতিক হারে সরছে, অর্থাৎ এ আর দুটোই ঠিক এবং এ হচ্ছে এর সঠিক কারণ, এটা আমরা বলতে পারি এখান থেকে। নেক্সট, লাভ এবং র্যালে তরঙ্গের গতিবেগ শুরু হয় 2 কিলোমিটার পার সেকেন্ড থেকে।
নেক্সট কারণ, লাভ তরঙ্গের গড় গতিবেগ সর্বোচ্চ মান র্যালে তরঙ্গের তুলনায় বেশি। অর্থাৎ লাভ তরঙ্গের যে গতিবেগ সেটা কিন্তু র্যালে তরঙ্গের তুলনায় বেশি। তো এখানে দুটোই কিন্তু ঠিক। এ ঠিক 2 কিলোমিটার পার সেকেন্ড থেকে হয়, এর থেকে কম হয় না, এই গতি থেকেই শুরু হয়। এবং লাভ তরঙ্গের যে গতিবেগ সেটা কিন্তু র্যালে তরঙ্গের তুলনায় বেশি। লাভ তরঙ্গ কিন্তু এস তরঙ্গের মতো, র্যালে তরঙ্গ কিন্তু বস্তুর ওঠানামাও হয়, সংকোচন প্রসারণ এই দুটোই র্যালে তরঙ্গের ক্ষেত্রে হয়। এবং লাভ তরঙ্গের গতি 2 থেকে, যেটা 2 থেকে শুরু হচ্ছে 4.4 কিলোমিটার পার সেকেন্ড, আর র্যালে তরঙ্গের হচ্ছে 2 থেকে 2.4 মাত্র, এটাই গতিবেগ। তো লাভ তরঙ্গের গতি কিন্তু বেশি, অর্থাৎ কিন্তু এটার কারণ হিসেবে আমরা কখনোই বলতে পারি না, অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, শিয়াল। শিয়াল কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? তো এডওয়ার্ড সুয়েজ কিন্তু শিয়াল সীমা এই কথা প্রথম, এটা সুয়েজ হবে। তো সুয়েজ প্রথম ব্যবহার করেছিলেন, এবং সুয়েজ আমাদের যে লেয়ারিং, ভূপৃষ্ঠের লেয়ারিং 3টে করেছিলেন, শিয়াল, সীমা এবং নিফে। শিয়াল, সীমা এবং নিফে, অর্থাৎ নিফের যে কথাটা, অর্থাৎ নিকেল এবং লোহা, সেটাও কিন্তু নিফে কথাটা উনি প্রথম নিয়ে এসেছিলেন, এডওয়ার্ড সুয়েজ। তো এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন আনসার ইন্টেরিয়র অফ দ্য আর্থের, সেগুলো আলোচনা করলাম, এবং শুধুমাত্র বিভিন্ন ধাঁচের যে এমসিকিউ হতে পারে সেগুলো আলোচনা করলাম। আমরা মাদ্রাসা পরীক্ষাতে দেখেছি এরকম ধরনের এমসিকিউ কিন্তু এসেছিল। তো এগুলো মাথায় রেখে আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন প্রত্যেকটা। শুধুমাত্র এমসিকিউ পড়া নয়, সেটা অবশ্যই খুব ভালো করে ডিটেলে জানতে হবে। আমি এখানে যেভাবে বললাম এক্সপ্লানেশন সহ আপনারা কিন্তু এগুলো জানবেন। তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ক্লাস করতে চান বা মক টেস্ট দিতে চান সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।